নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার নতুন সিইসি কে এম নুরুল হুদার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা। সুশীল সমাজ এদের সহযোগিতা ছাড়া এই এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমি আশা করব সকলে সহযোগিতা পাব। নতুন নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখলেও সরকারের আন্তরিকতার উপরই জোর দিচ্ছেন বিশ্লেষকরা। আমি খুশি হতাম যদি সেখানে সুশীল সমাজের প্রতিনিধিত্ব আরো থাকতো। নির্বাচন কেমন হবে না হবে তার অন্তত সিংহভাগ নির্ভর করে সরকারের উপরে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। 5 বছরে নানা ইস্যুতে আলোচিত ছিল ইসি। কয়েকটি নির্বাচন ছাড়া অন্য ক্ষেত্রে অনিয়মের অভিযোগ কার্যক্রম প্রশ্নবিদ্ধ। উন্নয়ন কার্যক্রমে বিদেশ নির্ভরতা কমাতে সহায়তা করবে সার্বভৌম সম্পদ তহবিল, বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। স্বচ্ছতা নিশ্চিতে যুগোপযোগী নীতিমালা করার তাগিদ। রাজধানীর টিকাটুলিতে বাস চাপায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত। ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে বনানীতে বাস যাত্রী এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীতে বেড়েছে বিভিন্ন রোগ ব্যাধি। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং অমর 21 গ্রন্থমেলায় শিশুদের উপযোগী বই সংকটের অভিযোগ। চকচকে মলাট নয়, মানসম্পন্ন বই প্রকাশের অনুরোধ অভিভাবকদের। দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ সহযোগিতা চান। এ সময় সদ্য নিয়োগ পাওয়া এই সিইসি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতিও দেন। এদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, সকলের আস্থা অর্জন করেই কাজ করবে এই কমিশন। নিয়োগের পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার বললেন, সকলের সহযোগিতা পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর তাই আসছে 5 বছরের জন্য সাংবিধানিক এই দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন সদ্য নিয়োগপ্রাপ্ত এই সিইসি। রাজনীতিবিদ, সুশীল সমাজ এদের সহযোগিতা ছাড়া এই এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমি আশা করব সকলে সহযোগিতা পাব। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে কোনো আপোষ করবে না এই কমিশন। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। আর আমার উদ্দেশ্য হলো যে নিরপেক্ষভাবে সাংবিধানিক পদ্ধতিতে আইন মোতাবেক নির্বাচন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা। সেখানে কোনো রকমের কম্প্রোমাইজ আমি করি নাই কোনোদিনও। দীর্ঘদিন আমি সিভিল সার্ভিসে ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে আমি কাজ করার চেষ্টা করব। এদিকে নিজেদের কাজের মাধ্যমে সবার আস্থা অর্জনের প্রতিশ্রুতি দিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আমি মনে করি চ্যালেঞ্জটা ওখানেই, আমাদেরকে আস্থা অর্জন করতে হবে যাতে করে আমরা জনগণের আস্থা অর্জন করতে পারি, যাতে রাজনৈতিক দলগুলো নিয়ে আস্থা অর্জন করতে পারি, আমরা যাতে করে সুশীল সমাজের আস্থা অর্জন করতে পারি। এবং আস্থা অর্জনের একটাই বোধহয় আজ পথ আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। বৃহস্পতিবার নতুন কমিশনের শপথ গ্রহণের কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া নতুন নির্বাচন কমিশনকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমবারের মতো একজন নারী কমিশনার হিসেবে নিয়োগ পাওয়াকেও তারা স্বাগত জানিয়েছেন। 2019 সালের নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলছেন, সবকিছু নির্ভর করছে সরকারের আন্তরিকতার উপর। ফারুক ভুঁইয়া রবিনকে সঙ্গে নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা এবং কমিশনার হিসেবে আরেক সাবেক সচিব রফিকুল ইসলাম ও অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার নিয়োগ পেয়েছেন।
রয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম, আছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী। ফলে এই কমিশন আগের মতোই আমলা নির্ভর থেকে গেল বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এই 2019 সালের যে নির্বাচনটা, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা, যে সমস্ত বিদেশি দাতাগোষ্ঠী বারবার বলছেন যে একটি সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক, তাদেরকেও আস্থায় নেওয়া। অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যারাই প্রশাসন থেকে এসছেন নির্বাচন কমিশনার হিসাবে, তাদের ভেতরে সবসময় আমলাতান্ত্রিক মানসিকতা থাকার কারণে এক ধরনের সরকারের প্রতি নির্ভরশীলতা তাদের ভেতরে ভেতরে তৈরি হয়ে যায়। ফলে তারা যখন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে যান, তারা পারেন না, ব্যর্থ হন। নির্বাচন কমিশনটি মন্দের ভালো কমিশন হয়েছে। আমি খুশি হতাম যদি সেখানে সুশীল সমাজের প্রতিনিধিত্ব আরো থাকতো। আবার অনেকে এই কমিশন এবং অনুসন্ধান প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন। একটা নির্বাচন পরিচালনা করা প্রশাসনিক কাজ, এবং এখানে কিন্তু খুব বেশি যে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস আছে কিংবা অন্য সৃজনশীল কিছু আছে তা কিন্তু না। পরিচালনা পদ্ধতিটা হচ্ছে মূল বিষয় নির্বাচন কমিশনের জন্য। এটাই তাদের বড় চ্যালেঞ্জ। যারা এসছেন তাদের স্ব ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট যোগ্যতা পরিচয় দিয়েছেন, কাজটি সমাধা করতে পারবেন আমি আশা করি। এবার যেটা দেখলাম, একজন মহিলা এসছেন জেলা জজ, আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার সেই সাথে আমার একটা শঙ্কাও থাকলো যে একজন মহিলা হিসাবে তিনি কতটুকু অ্যাসার্টিভ হতে পারবেন। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কেমন হবে না হবে তার অন্তত সিংহভাগ নির্ভর করে সরকারের উপরে, এবং চূড়ান্তভাবে নির্ভর করবে নির্বাচন সংশ্লিষ্ট সবকটি মহলের উপরে। গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে আরো শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের প্রতি আস্থা আছে জানিয়ে তাদের জন্য শুভকামনা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বিদায়ী কমিশনার হিসেবে সকাল 11টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সিইসির সঙ্গে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মারক বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার। নতুনদের জন্য শুভেচ্ছা রইল। নিশ্চয়ই তারা অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজে আসছেন। এটা সাংবিধানিক দায়িত্ব, দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এবং আমরাও এটা অন্তর থেকে পালন করে এসেছি। আমাদের আশা রয়েছে, আস্থা রয়েছে, তারাও যোগ্যতার সাথে এই কাজ পালন করে যাবে। আগামীকাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। গত 5 বছরে 1 ডজনের বেশি নির্বাচন অনুষ্ঠান, ভোটার তালিকা হালনাগাদ, স্মার্ট কার্ড তৈরি সহ নানা ইস্যুতে আলোচিত ছিল কমিশন। তবে কয়েকটি নির্বাচন ছাড়া অন্যগুলোতে অনিয়মের অভিযোগ বারবার প্রশ্নবিদ্ধ করেছে রকিবউদ্দিনের নেতৃত্বে এই কমিশনকে। রাশেদ লিমনের রিপোর্ট। সার্চ কমিটির মাধ্যমে প্রথম কমিশন 2012 সালের 9 ফেব্রুয়ারি শপথ নেন কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশনের 4 সদস্য। আরেক সদস্য যোগ দেন 15 ফেব্রুয়ারি। দায়িত্ব নেওয়ার বছরই রংপুর সিটি নির্বাচন নিয়ে সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। পরের বছর রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এই 4 সিটি কর্পোরেশন, আর কিছুদিন পর গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয় ভাবমূর্তি উজ্জ্বল হয় রকিবউদ্দিন কমিশনের। জাতীয় নির্বাচনের আগে প্রার্থিতা বাতিল সংক্রান্ত 91 ই ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েন তারা। পরে সরে আসেন সেই সিদ্ধান্ত থেকে সকল রাজনৈতিক দল। তবে 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন নিয়েও অস্বস্তিতে পড়ে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে আসে বিএনপি। 6 ধাপের প্রথম 2 ধাপ নিয়ে কথা না হলেও প্রশ্ন ওঠে পরের ধাপগুলো নিয়ে। 2015 সালে প্রথমবারের মতো দ্বিখণ্ডিত ঢাকা আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়েও ওঠে নানা অভিযোগ। নির্বাচন বয়কট করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভিযোগের কমতি ছিল না। 6 ধাপে 4000-এরও বেশি ইউপিতে এই নির্বাচনে প্রাণ হারায় শতাধিক। আবার একক প্রার্থী ছিল প্রায় 220টি ইউনিয়নে। 2016 সালের মার্চে আদালত অবমাননার দায়ে প্রথমবারের মতো কোনো কমিশনকে আদালতে গিয়ে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়।
তবে সাফল্যের তালিকায় ছিল স্মার্ট কার্ড। 2 অক্টোবর 2016 প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরের দিন বিলুপ্ত ছিটমহলে স্মার্ট কার্ডের আনুষ্ঠানিক বিতরণ শুরু করেন সিইসি। 31 অক্টোবর প্রথমবারের মতো ভোট দেয় 22টি ছিটমহলের বাসিন্দারা। বিদায়ের আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় কিছুটা আশা জাগালেও কদিন পরেই জেলা পরিষদ নির্বাচনে আবারও বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি দেশের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল, তাই তর্কের খাতিরে বিরোধিতা না করে নতুন নির্বাচন কমিশনকে তাদের সহায়তা করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার টাউন হলে জেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। বিএনপি যেহেতু একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন, তো সেই দিক দিয়ে শুধু সমালোচনার খাতিরে সমালোচনা বা বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন, যাতে আগামী দিনে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের কাছ থেকে সহযোগিতা পেয়ে তারা তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ দক্ষতা দেখাতে পারে। সব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু করা সম্ভব যদি সব রাজনৈতিক দলগুলো যদি সকল নির্বাচন কমিশনকে সহায়তা করে। নতুন নির্বাচন কমিশনকে এখনই গ্রহণযোগ্য বলতে নারাজ বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের লোক অভিহিত করে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী দিনে কমিশনের কার্যক্রম দেখেই চূড়ান্ত মূল্যায়ন করা যাবে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের যাদেরকে সহযোগ করা হয়েছে সেটি খুব শুভনীয় এবং গ্রহণযোগ্য, এটি এই মুহূর্তে বলা যাচ্ছে। আগামী দিনে তারা যখন দায়িত্ব নেবেন এবং তাদের ব্যাপারগুলো বিস্তারিতভাবে বলা যাবে। শোনা যাচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন তিনি অতীতে জনতার মঞ্চের একজন নেতা ছিলেন, তারপরেও সামগ্রিকভাবে কথা বলার মতো পরিস্থিতিটা এখনো তৈরি হয়নি। এদিকে নতুন নির্বাচন কমিশনে সার্চ কমিটির প্রস্তাবের প্রতিফলন রয়েছে বলে মনে করেন সার্চ কমিটির সদস্য মাসুদ আহমদ। দুপুরে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সার্চ কমিটির বিশিষ্ট নাগরিকদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতিকে নাম প্রস্তাব করেছিল বলেও জানান তিনি। আমাদের মত মূলত আপনার রিফ্লেক্টেড হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি সেটাই করেছে। আমাদের অপ্রত্যাশিত কিছু ঘটেনি। তাদের সমাজে নৈতিক অবস্থান, সততা, কারো নামে জানা মতে বা আমাদের সরকারি তথ্য মতে দুর্নীতির কোনো অভিযোগ নেই বা দুর্নীতির মামলা ছিল না, এইসব বিষয় চিন্তা করে আমরা এমন একটা আপনার কমিটির প্রস্তাব করেছি যাতে করে এই বিষয়গুলো এবং যাদের সঙ্গে আমরা আলাপ করেছি, আগে যেটা বললাম সিভিল সোসাইটি, রাজনৈতিক দল, প্রেস ইত্যাদি, তাদের প্রস্তাবিত যে বিষয়গুলো এই দুইটার মধ্যে সমন্বয় করে আমরা তালিকাটা তৈরি করেছি। রাজধানীর টিকাতলিতে হেঁটে যাওয়ার সময় বাস চাপায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাপ হোসেন নিহত হয়েছেন। এদিকে বনানীতে বাসে করে পরীক্ষা দিতে যাওয়ার সময় ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজধানীর টিকাটুলির ইত্তেফাক মোড় দিয়ে অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাম হোসেন। এ সময় পেছন থেকে একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে পড়ে। পরে বাসটি উল্টে তার উপর পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় আহত হন ওই বাসে থাকা আরো 3 যাত্রী। ওদিকটা গাড়িটা আসছে, তারপরে হঠাৎ করে দেখি উল্টে দিয়েছে, উপরে উঠে গেছে, আইল্যান্ডের উপরে ওঠার পরে হাতের বামের চাক্কাটা বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পরে ওই গাড়িটা কাত হয়ে উল্টো হয়ে গেছে একবারে। আমরা গাড়িটা ধরে গাড়িটা সোজা করলাম, তখন ভিতরে লোক টেনে টেনে বের করছি। আমাদের সকালবেলা আর্লি সিটিং থাকে আর কি, সকালবেলা আমাদের কাজটা করতে হয়, এই জন্য আসছিল টিকাটুলির মধ্যে এসে অন্য গাড়ি চেঞ্জ হয়ে ব্যাংকে আসবে। পকেটে কার্ড ছিল, পরিচয়পত্র ছিল, ওইটা দেখে শনাক্ত করা গেছে। পরবর্তীতে এই টিভির সংবাদে আমরা টের পাইছি যে না, সে মারা গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ওনাকে নিয়ে আসলে এটা তখন মৃত অবস্থায় তাকে নিয়ে আসছে
তখন আমরা আমাদের নিয়ম অনুযায়ী তাকে গ্রহণ করে। এদিকে রাজধানীর বনানীতে পরীক্ষা দিতে যাওয়ার সময় ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। পুলিশ জানায়, বনানী বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থী সাকিবুল ইসলাম বাসে করে পরীক্ষা কেন্দ্রে যাবার সময় জানালা দিয়ে মাথা বের করলে ল্যাম্পপোস্টের সঙ্গে বাড়ি খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বনানী বিদ্যানিকেতনের ছাত্র, বাসা ওর কেন্দ্র পড়ছে রমিজউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ। বাসা থেকে যাচ্ছিল আর বাসে এই অবস্থা। গাড়ির জানলা দিয়ে সে মাথা বের করছে, বের করার পরে সে ল্যাম্প পোস্টের সঙ্গে মাথা নাকি বাড়ি খেয়েছে। এরপরে গাড়িতে করে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডাক্তার এখানে মৃত্যু ঘোষণা করলো। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ঢাকার পর এবার চট্টগ্রামে নগরবাসীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে পুলিশ। বাসা বাড়িতে ফর্ম সরবরাহ, কাজে লাগানো হচ্ছে বিট পুলিশদের। 2071 কোটি 80 লাখ টাকার 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে 7টি নতুন এবং একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে পুরো অর্থই সরকারের তহবিল থেকে ব্যয় করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 451 কোটি টাকা ব্যয় সিলেট ওসমানী বিমানবন্দরের আধুনিকায়ন, 395 কোটি টাকা ব্যয় গোপালগঞ্জের আঞ্চলিক সড়ক উন্নয়ন, 320 কোটি টাকা ব্যয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, 275 কোটি টাকা ব্যয় গাইবান্ধার যমুনা নদীর ভাঙন রোধ এবং 265 কোটি টাকা ব্যয় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্প। অলস পড়ে থাকা রিজার্ভের অর্থ ব্যবহার করতে সার্বভৌম সম্পদ তহবিল নামে একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে। তবে বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার, স্বচ্ছতা ও লাভ সহ ফেরত আনার নিশ্চিতে একটি যুগোপযোগী নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন তারা। সাজিদ রাজুর রিপোর্ট। বছরের পর বছর একটু একটু করে জমে বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা জমা অর্থের মালিক এখন বাংলাদেশ। এই অর্থের পরিমাণ ক্রমেই বাড়ছে। সোমবার পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $3,150 কোটি। বিদেশি ব্যাংকে গচ্ছিত এই অর্থের ব্যবহার নিয়ে নানা আলোচনা সমালোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিল সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়, রিজার্ভের অর্থে গঠন করা হবে সার্বভৌম সম্পদ তহবিল। জনস্বার্থে যে কোনো খাতে, প্রাকৃতিক দুর্যোগে এবং বৈদেশিক সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পে দেশীয় হিস্সার যোগান দিতে এ তহবিল ব্যবহার করা হবে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। আকস্মিকভাবে যদি কোনো সরকারের বৈদেশিক মুদ্রা ব্যয়ের প্রয়োজন দেখা দেয় এবং যেহেতু এখন বিদেশি সাহায্য কমে যাচ্ছে এবং সরকার মিডল ইনকাম কান্ট্রি হওয়ার কারণে সামনে আরো বাড়বেও না, সুতরাং তার নিজস্ব ফান্ড দিয়েই সেই সংকটের মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে এই ফান্ড সুবিধা দিতে পারে। এই ফান্ডটি ব্যবহার করার ফলে অন্যান্য ব্যয়বহুল ফান্ডের তুলনায় কম ব্যয় ব্যবহারের সুযোগ পাচ্ছেন কিনা, যার ফলে তার কিছুটা সাশ্রয় হতে পারে। এই ফান্ডটি বিকল্প ব্যবহারের মাধ্যমে যে বাড়তি আয় করতে পারত, সেটি আবার সরকার হারাচ্ছেন কিনা। এ তহবিল ব্যবহারের ব্যাপারে এখনো গঠন করা হয়নি কোনো নীতিমালা। উপকারী অনেক দিক থাকলেও এ তহবিলের ব্যবস্থাপনা ও বিনিয়োগকৃত অর্থ ফেরত আনা সহ নানা চ্যালেঞ্জের কথা বলছেন বিশ্লেষকরা। সবসময় এটি জনগণকে জানানো, কোন ধরনের প্রজেক্টে ব্যয় হচ্ছে, কি ইন্টারেস্ট রেট বা কি রিটার্ন আসবে, এগুলো এবং কি রিটার্ন আসছে, এই জিনিসগুলো সবসময় জনগণকে জানানো। আমাদের মূল চ্যালেঞ্জ একটা সঠিক ভালো আইন তৈরি করা, অর্থাৎ পরিষ্কারভাবে বলে দেওয়া কোন কোন অকেশনে এখান থেকে অর্থ নেওয়া যাবে এবং অর্থ ব্যয়কে অ্যাকাউন্টেবল এবং জবাবদিহিতা নিশ্চিত করা। একই সঙ্গে এই অর্থ যেন রাজনৈতিক বিবেচনায় ব্যবহার না হয়, সে ব্যাপারে কঠোর নজরদারিরও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীতে বেড়ে গেছে বিভিন্ন রোগ। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হলেও সব বয়সী মানুষই সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া রোটা ভাইরাসের কারণে হচ্ছে ডায়রিয়াও। চিকিৎসকরা বলছেন, প্রতি বছরই ঋতু পরিবর্তনজনিত কারণে এ সময়ে রোগবালাই বাড়ে। তাদের মতে সচেতনতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট।
ঢাকা শিশু হাসপাতালে বহির্বিভাগে এক সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমানে এখানে দিনে কমপক্ষে 500 রোগী আসে, আর জরুরি বিভাগে গড়ে প্রতিদিন সেবা নেয় 2 থেকে 300 রোগী। এদের মধ্যে বেশিরভাগই রাজধানী ও আশপাশের এলাকার। জ্বর আছে অল্প, বুকের মধ্যে গ্যার করে, কাশতে কাশতে বমি করে দেয় আর নাক দিয়ে পানি পড়ে। বাচ্চার পেট অসুখ, সেজন্য ঠান্ডায় বুক কফ জমে গেছে গিয়া, এই জন্য বাচ্চার অসুস্থ। চিকিৎসকরা বলছেন, রাতের দিকে শীতল ও দিনের বেলা গরম আবহাওয়া থাকায় শিশু ও বয়স্কদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয়, তাই এদের মধ্যে আক্রান্তের হারও বেশি। আউটডোরে ম্যাক্সিমাম রোগী এখন ঠান্ডা, কাশি, জ্বর, বিশেষ করে হাই ফিভার নিয়ে ভর্তি হচ্ছে, যে জ্বরটা 5 থেকে 7 দিন ধরে কমছে না। ঋতু পরিবর্তনের এই প্রভাব পড়েছে সব বয়সী মানুষের শরীরেই। আইসিডিডিআরবি সহ অন্যান্য হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীও বেড়েছে গত 2-3 সপ্তাহে। মাঝে মাঝে ঠান্ডা পড়ে, অতিরিক্ত আবার গরম পড়ে, মাঝে মাঝে পাখা চালাইতে হয়, সর্দি কাশি জ্বর, এখন হাম বাইর হবে সামনে। রোটা ভাইরাসটা বেশি দেখা যায়, ডায়রিয়া হয় এবং সেটা 2-4 দিন থাকতেও পারে। গড়ে যে আমরা 250 থেকে 300 রোগী পাই, তার থেকে কিছু বেড়ে 350-400 এরকম হয়। চিকিৎসকরা জানান, চলতি মাসের 3য় সপ্তাহ পর্যন্ত মৌসুমী সংক্রামক রোগের ঝুঁকি রয়েছে। ইনফেকশাস ডিজিজের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, পেটে পীড়া হচ্ছে, যেটাকে গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলা হয়। বয়স্ক মানুষের একটু পানি কম খায়, সেই কারণে তাদের প্রস্রাবের ইনফেকশনও দ্রুত বেড়ে যাচ্ছে। সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া, বিশুদ্ধ পানি পান, খাবার গ্রহণে সচেতন হওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শুধুমাত্র ভাড়াটিয়া নয়, সব নগরবাসীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে চট্টগ্রামের পুলিশ। নগরবাসীর যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে বিশেষ সফটওয়্যারে। এ লক্ষ্যে 10 লাখ বাসা বাড়িতে ফরম সরবরাহ করা হয়েছে। ইতিমধ্যে 1.5 লাখ মানুষের তথ্য যুক্ত হয়েছে ডাটা ব্যাংকে। এবার তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়েছে বিট পুলিশ সদস্যদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 থেকে 1.5 বছর ধরে দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সারা দেশের মতো চট্টগ্রামে শুরু হয় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ। কিন্তু নানা জটিলতার কারণে অনেকটা ভেস্তে গেছে পুলিশের এই প্রকল্প। তবে এবার কিছুটা ভিন্ন পন্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নাগরিক তথ্য পরিচিতি নামের এই ফরমের মাধ্যমে নগরীতে অবস্থানকারী প্রতিটি পরিবারকে একটি স্বতন্ত্র নম্বর দেওয়া হবে, যেটি নগরীতে অবস্থানকালীন পুরোটা সময় তার ব্যক্তিগত নম্বর হিসেবে বিবেচিত হবে। কখনো কোনো ইনসিডেন্ট হলে বা কোনো কিছু তথ্যের প্রয়োজন হলে আমরা ডাটাবেস থেকে সার্চ করে তথ্য কালেক্ট করতে পারবো, যেটা আমাদের তদন্তে অথবা জনসেবার কোনো ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। গত 1 থেকে 1.5 মাস ধরে নগরীর 16টি থানা এলাকায় বিট পুলিশের সদস্যদের দিয়ে ফরম বিলি করছে পুলিশ প্রশাসন। আর নির্ভুলভাবে ফরম পূরণের বিষয়টি তদারকি করবে থানার অফিসার ইনচার্জ। ইতিপূর্বে যে নাগরিক তথ্য যে ফর্ম বিতরণ করেছি, এখন আমরা এগুলো সংগ্রহ করতেছি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে। ইতিমধ্যে আমরা যা সংগ্রহ করেছি, আমাদের সিএমপির যে একটা ডাটাবেস তৈরি হচ্ছে, এখানে পাঠিয়ে দিচ্ছি এবং প্রতিনিয়ত নতুন নতুন যে ফর্মগুলো কালেক্ট হচ্ছে, এই পূরণ করা ফর্মগুলো আমরা আমাদের এই ডাটাবেজে ইনক্লুড করার জন্য পৌঁছে দিচ্ছি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখানেও রয়ে গেছে নাগরিকদের দেওয়া তথ্য চুরি কিংবা হ্যাকিং এর আশঙ্কা। নিরাপত্তার জন্য তারা এখানে সব রকম প্রোটোকল, সব রকম ফায়ারওয়াল সবকিছু করা হয়েছে। এই জিনিস কারো কাছে যাবে না। এটার জন্য পুলিশ প্রশাসন খুব সজাগভাবে এভাবে করে আলাদা ডাটা সার্ভার, আলাদা সবকিছু রকম ওখানে মেনটেন করছেন। ওটাতে কোনো সমস্যা হবে না। 60 বর্গমাইলের এই চট্টগ্রামে বাস করেন অন্তত 60 লাখ মানুষ। প্রতি 50,000 নাগরিকের জন্য একটি করে বিটের লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে পুলিশের পক্ষ থেকে 120টি বিট স্থাপন করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তৃণমূল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে দুর্নীতি দমন কমিশন ও এনজিওগুলো একসাথে কাজ করতে একমত পোষণ করেছে। সকালে সিরডাপ মিলনায়তনে জাতীয় শুদ্ধাচার পালন ও দুর্নীতি প্রতিরোধে এনজিওর ভূমিকা নিয়ে এক আলোচনায় এই মত জানান তারা। তবে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করেন বক্তারা। প্রত্যেক রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে দুর্নীতি প্রতিরোধের বিষয়টি উল্লেখ থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই বললেই চলে। অন্যদিকে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও প্রভাবশালীরা থাকেন শক্তিশালী। এছাড়া তৃণমূল পর্যায়ে যেসব বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে, তাদেরও নানা অনৈতিক বাধার মুখে পড়তে হয়, এমন নানা অভিযোগ উঠে আসে দুর্নীতি দমন কমিশনের সাথে বিভিন্ন এনজিওগুলোর এই বৈঠকে। যারা দুর্নীতিবাজ, তারা শক্তিশালী, টাকা আছে, মাসল আছে,
তাদেরকে সমীহ করার একটা অবস্থা। তবে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসার উদাহরণ যেমন থাকতে হবে, তেমনি তৃণমূলেও দুর্নীতির প্রকোপ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন তারা। যে পার্সোনাল ওয়েলথ আমি যখন কোনো সামাজিক কাজে দিচ্ছি, এই ওয়েলথটা যদি মনে হচ্ছে যে তার বিয়ন্ড দেয়ার মিনস, এই জিনিসটাও পাবলিক করতে হবে। এই ধরনের ক্ষেত্রে মোবিলাইজ করতে গেলেই কিন্তু অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। আসলে এই ঝুঁকির মধ্যে ছোট এনজিওরা যেতে চায় না। স্পেসিফিক কমপ্লেন দিয়ে পরে ভিক্টিমাইজ, যারা দুর্নীতি করেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে, তাদেরকে বিচার আওতায় আনতেই হবে, ক্রিমিনালাইজ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং ব্যক্তির অবস্থান পরিচয়ের ঊর্ধ্বে থেকে সেটা করতে হবে। এদিকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মনে করেন, দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়াও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। কোন পলিটিক্যাল পার্টি নাই যাদের ম্যানিফেস্টো বা যাদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমন কোন সংগঠন পাবেন না যারা বলছে না দুর্নীতি দুর্নীতি এবং এই পাগলা লাগাম টেনে ধরে। তবে তৃণমূল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা না বাড়ানো গেলে দুর্নীতির প্রতিরোধ সম্ভব নয়, এই একমতে পৌঁছান আলোচনায় অংশ নেয়া সকলে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঘুষের টাকা সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা আলী আকবরকে আটক করেছে দুদক। দুপুরে চাঁদগাঁও কার্যালয় থেকে তাকে আটক করা হয়। দুদক জানায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বাড়ির কর জরিপ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিয়ম চলে আসছিল। টাকার বিনিময়ে কর কম দেখিয়ে সিটি কর্পোরেশনকে রাজস্ব থেকে বঞ্চিত করছিল রাজস্ব কর্মকর্তারা। সকালে সিটি কর্পোরেশনের চাঁদগাঁও কার্যালয়ে অভিযান চালায় দুদক। এ সময় ঘুষের 20,000 টাকা সহ হাতে নাতে আলী আকবরকে আটক করে তারা। পরে তাকে চাঁদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুদকের কর্মকর্তা এসে আমাদের কাছে সহযোগিতা চাইছে যে চাঁদগাঁও থানা এলাকায় ওনারা একটা ফাঁদ মামলা পরিচালনা করবে। তো ওখানে আমরা পুলিশ ফোর্স দিয়ে সহযোগিতা করেছি। পরবর্তীতে জানতে পারি ওনারা অভিযোগ পরিচালনা করে সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তাকে আটক করেছেন। এখন মামলার প্রক্রিয়াধীন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সরকারি জমি ইজারা দেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিনুর এ জামিন মঞ্জুর করেন। এর আগে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি ইজারা দেওয়ার অভিযোগে 2007 সালের 22 নভেম্বর তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুপুরের সময় আরো থাকছে। 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার উপর চূড়ান্ত রায় আজ। আশাবাদী হোয়াইট হাউস, পুনর্বহাল হলে বিশৃঙ্খলার আশঙ্কা আইনজীবীদের। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে এখন থেকেই কাজ করতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে একথা বলেন মন্ত্রী। এ সময় ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি পিয়েরে মাইদুন বলেন, বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ায় ইউরোপের নাগরিকরাও লাভবান হচ্ছেন। বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ায় শুধু যে বাংলাদেশ লাভবান হচ্ছে তা নয়, ইউভুক্ত দেশের নাগরিকরাও লাভবান হচ্ছেন। কারণ বাংলাদেশ ইউরোপের বাজারে সাশ্রয়ী মূল্যে পোশাক সহ দরকারি পণ্য সরবরাহ করে থাকে। আমরা জানি বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হলে আর জিএসপি সুবিধা পাবে না। তাই পরবর্তীতে আমরা যেন ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পাই সেজন্য কাজ শুরু করেছি। তবে দুঃখজনক হলেও সত্য, রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক সহ দেশের শিল্প খাতের সংস্কারে বাড়তি বিনিয়োগ করা হলেও মালিকরা এখনো ন্যায্য মূল্য পান না। পাটের বহুমুখী পণ্য তৈরি করতে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বেশি দামে কিনতে হয় প্রয়োজনীয় সহায়ক কাঁচামাল। এতে প্রথম ধাপেই হিমশিম খেতে হয় উদ্যোক্তাদের। তাই সীমিত মূল্যে সরবরাহ করতে এসব কাঁচামাল তৈরি করার উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক মেশিনপত্র। তবে সরকারের উৎপাদিত পণ্যের মূল্য বেশি হলে লোকসানের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট।
কয়েক বছর ধরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের তৈরি আকর্ষণীয় বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে। তবে এসব পণ্য তৈরির প্রধান সহায়ক কাঁচামাল হিসেবে পাটের সুতা কিনতে হয় অনেক বেশি দামে। এমনকি রপ্তানিযোগ্য এসব সুতা কিনতে গেলে পণ্যের দামের সাথে নগদ সহায়তা দিতে হয় উদ্যোক্তাদের। আমাদের ইয়ার্ন আনতেছে এক জায়গা থেকে, ফ্যাব্রিক হচ্ছে এক জায়গায়, তারপরে ডাইং হচ্ছে এক জায়গাতে, লেমিনেশন হচ্ছে আরেক জায়গাতে, যার কারণে আমাদের ক্যারিং চার্জগুলো এটার সাথে যোগ হয়ে যাচ্ছে। যখন তারা লোকাল মার্কেটে, দ্যাট মিনস আমাদের কাছে যখন প্রোডাক্টটা বিক্রি করছে, তখন কিন্তু তারা ইনসেনটিভটা পাচ্ছে না। তার মানে কি, সে 100 টাকার সাথে 10 টাকা যোগ করে আমাকে প্রোডাক্টটা ফ্যাব্রিকটা কিনতে হচ্ছে। উদ্যোক্তাদের এমন প্রতিবন্ধকতা নিরসনে স্বল্প মূল্যে বাজারজাত করতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের পাটের সুতা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। কিছু মেশিন, 24টা মেশিন শুধু প্রায় 4 কোটি টাকা ব্যয় করে আমরা কিন্তু অলরেডি বসাই ফেলছি। আগামী 2-1 সপ্তাহের মধ্যে এটা মেশিনটা চালু হয়ে যাবে। চালু হলে পরে আমরা ফেব্রিক যেটা আমরা বড় আকারে যেটা ডিপিপি করতেছি, আমরা ছোট্ট আকারে কিছু মেশিন নিয়ে এসে কিন্তু এই প্রোডাক্টগুলোকে আমরা তৈরি করব। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় যেতে হলে সরকারিভাবে উৎপাদিত পণ্যের দাম কমাতে হবে। বিজিএমসি ঢুকে যদি আপনার সরবরাহ বাইরে যদি দাম নিয়ন্ত্রণে আনতে চাই, অবশ্যই বিজিএমসিকে আপনার উৎপাদন খরচ আপনার এই বেসরকারি আপনার উৎপাদকদের লেভেলে রাখতে হবে। যদি বিজিএমসির উৎপাদন খরচ যদি অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু বাজারে গিয়ে সুবিধা করতে পারবে না। সরকারি খাতের ক্ষেত্রে আপনার এই উৎপাদন খরচ অনেক বেশি বিভিন্ন অদক্ষতার কারণে। তো সেটা থেকে বের না হয়ে আসতে পারলে এট দ্য এন্ড হয়তো আপনার সরকারি অর্থের অপচয় হতে পারে। সরকারি মিলে উৎপাদিত পাটের সুতা অবশ্যই হতে হবে আন্তর্জাতিক মানের। পাট শিল্পে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রতিযোগী দেশ ভারত। প্রায় 30 বছর আগে থেকে নানামুখী পণ্য তৈরি করে আসছে দেশটি। আর বাংলাদেশ সরকার এই প্রথম বহুমুখী পাট পণ্য উৎপাদনের জন্য সহায়ক কাঁচামাল তৈরির উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগ ফলপ্রসূ করতে মিলগুলোতে দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। উন্নত শিক্ষার মান অর্জনে ঢাকা ঘোষণার 8 দফা বাস্তবায়নে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর রেডিসন হোটেলে বিশ্বের উচ্চ জনগোষ্ঠীর দেশগুলোর জোট E9 সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সম্মেলনের শেষ দিনে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষা খাতের টেকসই উন্নয়ন ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা অর্জনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে নানা ধরনের আলোচনা হয়। 2030 সালের মধ্যে সব শিশুর শিক্ষা নিশ্চিতের পাশাপাশি জেন্ডার সমতা, ঝরে পড়া রোধ ও গুণগত শিক্ষার লক্ষ্যে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন E9ভুক্ত রাষ্ট্র। শিশুদের বইয়ের নামে ভুলে ভরা, পাঠের অনুপযোগী বই ছাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশু সাহিত্যিকরা। তারা বলছেন, কিছু কিছু প্রকাশকের বাণিজ্যিক মানসিকতার কারণেই এই পরিস্থিতি হয়েছে। এদিকে চকচকে মলাট সর্বস্ব বইয়ের পরিবর্তে শিশুদের উপযোগী মানসম্পন্ন বই প্রকাশের অনুরোধ অভিভাবকদের। মুজাহিদ শুভর রিপোর্ট। আলোর মেলায় মুখর শিশু কিশোররা। সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্নারে অভিভাবকরা সাথে নিয়ে এসেছেন তাদের সন্তানদের। লক্ষ্য একটাই, শিশু কিশোরদের মনোরাজ্যের ক্ষুধা মিটুক নানান ধরনের বইয়ের গন্ধে। তবে ছড়া কবিতার নতুন বই আসতে শুরু করলেও তা সংখ্যায় খুবই কম। মেলায় আসা অধিকাংশ শিশুদের আগ্রহ কল্পকাহিনীর দিকে। বিজ্ঞান টাইপ বই, তারপর সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের লেখাগুলো পড়তে বেশি ভালো লাগে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আহসান হাবিব, হুমায়ুন আহমেদ, এদের ভূতের গল্প, অ্যাডভেঞ্চার টাইপের গল্প, সায়েন্স ফিকশন, এই ধরনের বই পড়তে আমার খুবই ভালো লাগে। বইমেলায় বই দেখতে এসেছি, কিনতে এসেছি। বইয়ে নানা ধরনের ভুল ও শিশু কিশোরদের অনুপযোগী বিষয় থাকায় খুব দেখে শুনে বই কিনতে হয় বলে অভিযোগ অভিভাবকদের। শিশুদের জন্য আসলে আমাদের মানসম্মত বই দরকার, যেগুলো থেকে শিশুরা অ্যাটলিস্ট কোনো জ্ঞান অর্জন করতে পারবে, যেটা ওরা পাঠ্যপুস্তক বইয়ে পাচ্ছে না। এখন যেগুলো হচ্ছে সেগুলোর শিল্পের মান বা সাহিত্যের মান খুব নিম্ন, হয়তো খুব চটকদার হচ্ছে, ওদেরকে আকর্ষণ করছে, বাট ওগুলো যে খুব একটা মেধা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখছে সেটা আমি মনে করছি না। তবে শিশু সাহিত্য লেখার ক্ষেত্রে আরো
সতর্ক হবার পরামর্শ সাহিত্যিকদের। বাণিজ্যিক মানসিকতা বাদ দিয়ে মানুষ হয়ে ওঠার উপাদান সম্পন্ন বই লেখার আহ্বান তাদের। শিশুদের জন্য যে কি একটা অপূর্ব রূপকথার জগৎ, এই জগতে তাকে নিয়ে যেতে হবে, কিন্তু তাকে সাহসী করতে হবে, তাকে মাটি চেনাতে হবে, দেশ চেনাতে হবে। উল্লেখযোগ্য সংখ্যক শিশু সাহিত্যের বই যে বেরোয়, বেশিরভাগই হচ্ছে শিশু সাহিত্যের নামে আবর্জনা। অসংখ্য ভুলে ভরা বই প্রকাশ করছে প্রকাশকরা, এরা এক ধরনের বেনিয়া প্রকাশক। ছড়া লেখকদের মতে বইমেলা আসলে বর্ণমালার উৎসব, যে বর্ণমালায় মিশে থাকে আমাদের শৈশব, আমাদের কৈশোর। আগামীর বাংলাদেশ গড়তে অন্তঃসারশূন্য সুন্দর চকচকে মলাটের পরিবর্তে শিশুদের উপযোগী মানসম্পন্ন বই বেশি বেশি ছাপার পরামর্শ অভিভাবকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে আজ চূড়ান্ত রায় দেবেন আদালত। সোমবার সান ফ্রান্সিসকোর আপিল আদালতে সরকারের পক্ষ থেকে জমা দেয়া 15 পাতার নথিতে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে আইনসম্মত বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এ বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরবে ট্রাম্প প্রশাসন। রায় সরকারের পক্ষে যাওয়ার বিষয়ে আশাবাদী হোয়াইট হাউস। তবে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে আবারও বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। দায়িত্ব গ্রহণের পর মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশ থেকে শুরু করে অভিবাসীদের ভ্রমণ নিষেধাজ্ঞা সহ প্রায় প্রতিটি পদক্ষেপেই দেশ জুড়ে তীব্র সমালোচনা ও বিরোধিতার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবু নিজের অবস্থানে অনড় তিনি। যে করেই হোক যুক্তরাষ্ট্রকে সব ধরনের ঝুঁকিমুক্ত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প। সোমবার ফ্লোরিডায় সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠকে সন্ত্রাসবাদকে পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যে কোনো মূল্যে আমরা চরমপন্থীদের দমন করব। মিত্রদের সঙ্গে নিয়ে আমরা বিশ্বকে সন্ত্রাস মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। ন্যাটো জোটের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু জোটের সব সদস্যকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে এবং প্রয়োজনীয় অর্থ দিতে হবে। এদিকে মঙ্গলবারে নির্ধারিত হচ্ছে 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার ভাগ্য। গত শুক্রবার ওয়াশিংটন রাজ্যের ফেডারেল বিচারক জেমস এল রবার্ট ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ সাময়িকভাবে আটকে দেন। পরদিন শনিবার বিচার মন্ত্রণালয় এ রায়ের বিরুদ্ধে আপিল আদালতের দ্বারস্থ হলেও প্রাথমিকভাবে ট্রাম্পের নির্বাহী আদেশের উপর স্থগিতাদেশ বহাল রাখা হয়। এ বিষয়ে পক্ষ বিপক্ষের যুক্তিতর্ক শোনার পর 3 জন ফেডারেল বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত রায় দেবেন আজ। এ রায়কে সামনে রেখে সোমবার ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরায় বহাল করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছে বিচার মন্ত্রণালয়। একই দিন হোয়াইট হাউস জানায় আদালতের রায় সরকারের পক্ষে আসার বিষয়ে তারা আশাবাদী। মার্কিনদের স্বার্থের কথা বিবেচনা করেই নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সবার আগে দেশের নিরাপত্তার কথা ভাবেন, আর তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া অধিকাংশ অঙ্গরাজ্যের বিচার বিভাগ সরকারি উদ্যোগের পক্ষে রয়েছে। সান ফ্রান্সিসকোর 9ম সার্কিট আপিল আদালতের রায়ের অপেক্ষায় যখন সারা বিশ্ব, তখন ভ্রমণ নিষেধাজ্ঞার উপর সাময়িক স্থগিতাদেশটি স্থায়ীভাবে বহাল রাখার দাবি জানিয়েছেন ওয়াশিংটন ও মিনেসোটা রাজ্যের আইনজীবীরা। ট্রাম্পের নির্বাহী আদেশ পুনর্বহাল করা হলে দেশে বড় ধরনের গোলমাল বেঁধে যেতে পারে বলে এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেন তারা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ফুটবলের খবর। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। নিউ ক্যাম্পে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। অন্যদিকে সিরিয়ার ফিওরেন্তিনার বিপক্ষে লড়বে রোমা। স্তাদিও অলিম্পিকোতে ম্যাচটি শুরু হবে রাত 1:45টায়। এই তো গেল সপ্তাহেই কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে জয় ছিনিয়ে ফিরেছে বার্সেলোনা। ফিরতি লেগের খেলায় বার্সা এবার পাচ্ছে তাদের মাঠ ন্যু ক্যাম্প, যেখানে শেষ 11 বছরেও জয়ের দেখা পায়নি অ্যাটলেটিকো। আগের লেগের ফলাফল ছিল 2-1, ফলে ফাইনালে নাম লেখানোর সুযোগ থাকছে দুই দলেরই। ফাইনাল খেলার 90 মিনিট দূরত্বে দাঁড়িয়ে এমন সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবেন না লুই এনরিকে কিংবা দিয়েগো সিমিওনের কেউই। এছাড়া ফাইনাল খেলা মানেই শিরোপায় কেবল হাত ছোঁয়া দূরত্বে থাকা, কারণ আরেক সেমিফাইনালে যে লড়ছে আলাভেস আর সেল্টা ভিগো। ফলে শিরোপার লড়াইটা হবে মূলত আজ রাতেই। এমনিতে দুর্দান্ত ফর্মে এনরিকে বাহিনী, নিজেদের শেষ 5 ম্যাচে অপরাজিত কাতালানরা। অন্যদিকে নিজেদের শেষ 5 ম্যাচের মাত্র একটিতে জয় তুলে নিতে পেরেছে রোজি ব্ল্যাঙ্কোসরা। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে থাকছেন মেসি সুয়ারেজরা। শেষ 5 ম্যাচে 3টিতে জয় তুলে নিয়েছেন তারা, আর সিমিওনে বাহিনীর জয় মাত্র 1 ম্যাচে।
আগের ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমারকে ছাড়াই মাঠে নামছে বার্সা। অন্যদিকে অ্যাটলেটিকো পাচ্ছে না তাদের মিডফিল্ডার গাবিকে। পারফরম্যান্সের বৈপরীত্য থাকতে পারে দুই দলের শক্তিমত্তার ব্যবধানও। তবে দুই দলেরই লক্ষ্য এক বিন্দুতে এসে মিশেছে। লক্ষ্যের নাম মৌসুমের প্রথম ফাইনাল খেলা। এদিকে সিরিয়ায় মুখোমুখি লড়াইয়ে নামছে রোমা ও ফিওরেন্তিনা। পয়েন্ট টেবিলে রোমার অবস্থান 3 নম্বরে আর ফিওরেন্তিনার অবস্থান 7 নম্বরে। মুখোমুখি লড়াইয়ে শেষ 5 ম্যাচে দুই দলই জিতেছে 2টি করে ম্যাচ। বাকি ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। নিজেদের খেলা শেষ 5 ম্যাচে 4টিতে জয় তুলে নিয়েছে টোট্টি জগতের রোমা, আর সবশেষ 5 ম্যাচে 3টিতে জয় পেয়েছে ফিওরেন্তিনা। শেষ দেখায় জয়টি ফিওরেন্তিনার। গেল সেপ্টেম্বরে রোমাকে হারিয়েছে তারা 1-0 গোলে। এই ম্যাচে ফিওরেন্তিনা সেই মধুস্মৃতি ধরে রাখতে পারবে কি, নাকি জয় তুলে নিয়ে প্রতিশোধ আদায় করে নেবে রোমা? জবাব মিলবে মাঠের খেলায়। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার নতুন সিইসি KM নুরুল হুদার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা। কাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। 5 বছরের নানা ইস্যুতে আলোচিত ছিল ইসি। কয়েকটি নির্বাচন ছাড়া অন্য ক্ষেত্রে অনিয়মের অভিযোগে কার্যক্রম প্রশ্নবিদ্ধ। উন্নয়ন কার্যক্রমে বিদেশ নির্ভরতা কমাতে সহায়তা করবে সার্বভৌম সম্পদ তহবিল, বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। স্বচ্ছতা নিশ্চিতে যুগোপযোগী নীতিমালা করার তাগিদ। রাজধানীর টিকাতলিতে বাস চাপায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত। ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে বনানীতে বাস যাত্রী এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। এবং আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীতে বেড়েছে বিভিন্ন রোগ ব্যাধি। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।